আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত দুদিন থেকে বাংলাদেশের একটি বিশেষ নিউজকে বাংলাদেশের এক শ্রেণীর জোকার মাওলানারা খুব দম্ভের সহিত তার ইউটিউব পেজে এসে, ফেসবুক পেজে এসে প্রচার করছেন। তো এই খবরটি কি? খবরটি হচ্ছে যে সাম্প্রতিক বাংলাদেশের হাইকোর্ট একটি রিট পিটিশনের নিষ্পত্তি করেছেন। তো নিষ্পত্তি করা এই রিট পিটিশনটা আসলে কি? আপনারা জানেন, বাংলাদেশে 1962 এর আগে মুসলমান পুরুষদের জন্য একাধিক বিয়ে করার ক্ষেত্রে কোনো রকমের রেস্ট্রিকশন ছিল না। অর্থাৎ এক বউ আছে, চাইলে আপনি আরেকটি বিয়ে করে ফেলতে পারতেন। দেশে দেশে ঘুরে ঘুরে যারা বিবাহ পাগল, তারা দেশে দেশে ঘুরে ঘুরে, যারা নারীর লোলুপ, তারা দেশে দেশে ঘুরে ঘুরে একাধিক বিয়ে করতেন। 3টা 4টা 5টাও বিয়ে করত। রংপুরে, ঢাকায়, চিটাগংয়ে, রাজশাহীতে যেখানে যেত সেখানেই একটা বিয়ে করে বসত। তো এই অবস্থা দেখে এই সামরিক শাসক আইয়ুব খুব মর্মাহত হলেন। তিনি তখন 1962 সালের পারিবারিক অধ্যাদেশ নামে একটি অধ্যাদেশ জারি করলেন। সেই অধ্যাদেশে, মুসলিম পারিবারিক অধ্যাদেশ, সেই অধ্যাদেশের সেকশন 6-এ একটি কথা রয়েছে যে কোনো মুসলিম পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, অর্থাৎ স্ত্রী থাকা অবস্থায় যদি আরেকবার বিয়ে করতে চায়, তাহলে প্রথম স্ত্রীর পারমিশন নিতে হবে। আর প্রথম স্ত্রী যদি পারমিশন না দেয়, সেই ক্ষেত্রে একটি সালিসি কমিশন হবে। সেই সালিসি কাউন্সিল যদি পারমিশন দেয়, তাহলে দ্বিতীয় বিয়ে করা যাবে, তা না হলে করা যাবে না। এখন এই সালিসি কাউন্সিল শুধু স্ত্রীর পারমিশন সালিসি কাউন্সিল নয়। এইটা কেন? অর্থাৎ স্ত্রীর পারমিশনকে পাশাপাশি সালিসি কাউন্সিল কেন রাখা হলো? ধরেন, অনেক সময় দেখা গেল সম্পত্তির কারণে, সন্তানের কারণে হাজব্যান্ড এবং ওয়াইফ দুই জায়গায় আছে, কিন্তু স্ত্রী কোনো রকমের পারমিশন দিচ্ছে না, আবার স্বামীর ঘরেও আসতেছে না। সেই ক্ষেত্রে স্বামী বিয়ে করতে পারছে না, তার জীবন মানবেতর যাচ্ছে, তার বাইরের দিক ভিতরের দিক সামলাতে সামলাতে তার ব্যক্তিগত জীবন শেষ হয়ে যাচ্ছে। তো এই রকম অবস্থা একটি বিধান রাখা হয়েছে যে স্বামী যদি স্ত্রীর কাছ থেকে পারমিশনটি নিতে না পারেন, অর্থাৎ স্ত্রী যদি স্বামীর কথায় আলোচনায় যদি সন্তুষ্ট হয়ে তাকে দ্বিতীয় বিয়ে করার পরামর্শ পারমিশন না দেয়, তাইলে সেখানে একটি সালিসি কাউন্সিল হবে। তো সালিসি কাউন্সিলে স্বামীর পক্ষে একজন, স্ত্রীর পক্ষে একজন, দুইজন মানুষ থাকবে অন্তত পক্ষে। তারা দুইজনে আলাপ আলোচনার ভিত্তিতে যদি এই মতে একমত হয় যে স্ত্রী আর ফেরার সম্ভাবনা নেই, স্ত্রী তালাক চায় না কিন্তু স্বামীর ঘরেও ফিরতে চায় না, অথবা স্ত্রী শারীরিক মানসিকভাবে পর্যদস্ত, অসুস্থ অথবা অক্ষম, এই রকম অবস্থায় স্বামী স্ত্রীর কাছ থেকে পারমিশন না পেলেও ওই সালিসি কাউন্সিলের মাধ্যমে সেই পারমিশন নিয়ে দ্বিতীয় বিয়েটি করতে পারতেন। তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেল 1971 সালে। 1971 সালে স্বাধীন হওয়ার পর সেই বিধানটি কিন্তু বাদ দেওয়া হয়নি। অর্থাৎ যে স্ত্রীর পারমিশন ব্যতিরেকে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে, এই রকম বিধানটিকে অ্যাকসেপ্ট করা হলো বাংলাদেশে 1974 সালের একটি আইনের মাধ্যমে। 1974 সালের মুসলিম পারিবারিক আইন, সেই আইনে, অধ্যাদেশে সরকার যেটা করলো যে পাকিস্তানে আইয়ুব সরকারের যে ফরমানটি ছিল, অর্থাৎ যে অর্ডিন্যান্সটি ছিল, সেই অর্ডিন্যান্সের এই পার্টিকুলার অংশটি বাংলাদেশের আইনে অ্যাডাপ্ট করে নিল। শুধু এটি না, এখানে আরও একটা বিষয় আছে। এটার সাথে আরও দুইটা বিষয় আছে খুব গুরুত্বপূর্ণ। একটা বিষয় হচ্ছে যে স্ত্রীকে যদি তালাক দিতে হয়, তাহলে আপনি চেয়ারম্যান বরাবরে একটি নোটিশ দিতে হবে। সেই নোটিশ দেওয়ার পর 3 মাসের মধ্যে চেয়ারম্যান চেষ্টা করবে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কটা আবার জোড়া দেওয়া যায় কিনা, পুনঃস্থাপন করা যায় কিনা। 3 মাসের মধ্যে যদি চেয়ারম্যান অসমর্থ হন, তাহলে এই তালাকটি কার্যকর হবে। অর্থাৎ চেয়ারম্যানের কাছে নোটিশ না দিয়ে যদি কোনো তালাক দেওয়া হয়, সেই তালাকটি বৈধ তালাক হিসেবে গণ্য হবে না। অর্থাৎ আপনি
মাঠে গরু অন্য লোকের দান খেয়ে ফেলছে, তার কথা শুনে এসে বউকে তালাক দিয়ে ফেললেন। ছেলে বাজারে হাঁস বিক্রি করে ফেলছে, বউকে এসে তালাক দিয়ে ফেললেন। এইরকম অবস্থা থেকে পরিত্রাণের জন্য, নারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই আইনটি করা হয়েছে যে একটি ইউনিয়ন পরিষদে বা পৌরসভায় নোটিশ না দিয়ে 3 মাস অতিক্রান্ত, 90 দিন অতিক্রান্ত না হলে হাজব্যান্ড তালাক দিতে পারবে না। তৃতীয় আরও একটি বিষয় এই অর্ডিন্যান্সের মাধ্যমে নিয়ে আসা হয়েছিল, সেটা হচ্ছে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন। ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনটা মানে হচ্ছে কোনো ব্যক্তির, কোনো একটা শিশুর বাবা যদি তার দাদার আগে মারা যেত, তাহলে দাদার সম্পত্তিতে পিতার অংশটি তিনি আর পেতেন না। এই 1962-তে এই মুসলিম পারিবারিক আইনে এই আইয়ুব খান কি বললেন, যে দাদার আগে যদি বাবা মারা যায় আর যদি কোনো সন্তান যদি ওই ভদ্রলোকের থাকে, অর্থাৎ যে যারা ভিকটিম তারা বাবার রিপ্রেজেন্টেশন, অর্থাৎ বাবা বেঁচে থাকলে যে সম্পত্তিটা পেত, নাতিরা সেই সম্পত্তির অধিকারী হবেন। তাহলে ব্যাপারটা বোঝেন, এখানে 3টা বিষয় আসছে। একটা বিষয় হলো স্বামী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে চাইলে স্ত্রীর অনুমোদন অথবা সালিসি কাউন্সিলের অনুমোদন লাগবে। দ্বিতীয়ত, স্ত্রীকে তালাক দিতে গেলে স্বামীকে 3 মাস আগে নোটিশ দিতে হবে। তৃতীয়ত, মুসলিম পারিবারিক আইনে, ইসলামিক আইনে দাদার আগে যদি বাবা মারা যায়, নাতিরা যে সম্পদ পেত না, সেখানে নাতিদেরকে বাবার সমপরিমাণে অধিকার দেওয়া হয়েছে, যেটাকে বলা হয়েছে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন, বাংলায় বলে প্রতিনিধিত্বের নিয়ম, অর্থাৎ বাবার প্রতিনিধিত্ব করবে নাতিরা। তো এইরকম অবস্থায় এই 3টা বিষয়কে বাংলাদেশের আইনে অ্যাডাপ্ট করে নেওয়া হয়েছে। এবং নাসিমা বেগম নামে একটি মামলায় সর্বশেষ এই 21বিংশ শতাব্দীতে এসেও পাকিস্তানের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এখনও এই চেয়ারম্যানের অনুমোদনবিহীন, অর্থাৎ চেয়ারম্যানকে 90 দিনের আগে তালাকের নোটিশ না দিয়ে যদি তালাক দেওয়া হয়, সেই তালাক বৈধ নয়। তার মানে এখনও পাকিস্তানের মতো শরিয়া আইনও এটাকে অ্যাকসেপ্ট করে। তো এই রকম এই 3টা বিধির মধ্যে একটা বিধি নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে সাম্প্রতিক একটি রিট হয়েছিল। সেই রিটটির কথা ছিল, মূলত রিটটি করা হয়েছিল যে এই অধিকারটাকে স্বামী যে স্ত্রীর পরামর্শ ব্যতিরেকে, অর্থাৎ স্ত্রীর পারমিশন বা শরিয়া মানে সালিসি কাউন্সিলের অনুমোদন ব্যতিরেকে তালাক দিতে পারবে না, এটাকে আরো ব্রড করার জন্য একটা রিট করা হয়েছিল। তো গত পরশুদিন বা গতকাল সেটির রায় হয়। হাইকোর্ট রায় দিয়েছে। রায়টা কি দিয়েছে? ওই রিটটি খারিজ করে দিয়েছে, অর্থাৎ আইনটি যেভাবে আছে সেভাবে রেখে কিছু অবজারভেশন দিয়ে এই রিটটি খারিজ করে দেওয়া হয়েছে। তার মানে খারিজ করে দেওয়া মানে হচ্ছে নতুন করে কোনো আইন হয়নি। আগে যে রুল ছিল, অর্থাৎ কোনো স্বামী দ্বিতীয় বিয়ে করতে গেলে স্ত্রীর পারমিশন নিতে হবে অথবা সালিসি কাউন্সিলের পারমিশন নিতে হবে, সেটা আগে যা ছিল এখনো তাই আছে। তো বাংলাদেশে পত্রিকায় এখন নিউজ যারা করে তাদের একটা বিশাল অংশ সাংবাদিক নয়, সাংঘাতিক। এই সাংঘাতিকেরা রায়টি না পড়ে, রায়টি না বোঝে এবং ওই যে ডক্ট্রিন অফ এই রিপ্রেজেন্টেশন বা মানে পারিবারিক আইনের 6 ধারাকে না বুঝে নিজেদের মতো একটি নিউজ করে ফেলছেন বেশ কয়েকটি পত্রিকায়। তাদের নিউজ হচ্ছে যে স্ত্রীর অনুমোদন ব্যতিরেকেই দ্বিতীয় বিয়ে সম্ভব। এই কথা শোনার পর আফসারি নামে একজন হুজুর, নোয়াখালীতে বাড়ি, কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গুরডা মাদ্রাসার প্রভাষক বা আরো বড় কিছু, যেটা আমার গ্রামেরই পাশে, তিনি সেই মাদ্রাসার শিক্ষক। তিনি আসলে কি হুজুর নাকি জোকার, মাঝে মাঝে এই জিনিসটা নিয়ে আমি কিন্তু খুব একটা চিন্তার মধ্যে থাকি। তো আমি দেখি যে তার একটা বক্তৃতার ভিতরে জোকারি যে পরিমাণে থাকে, ইসলামী দর্শন, ইসলামী চেতনা সেটা কিন্তু সেই পরিমাণে থাকে না। তিনি বললেন যে মহানবীর বহু বিবাহের যে ট্রেডিশন, সেই ট্রেডিশনকে সুপ্রিম কোর্ট মুক্ত করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওনার কাপড় চোপড়ও নষ্ট হয়ে গেছিল কিনা এই আনন্দে আমি সেটা জানি না, তবে জানার কিন্তু আগ্রহটা কিন্তু আছে। আমি সময় পেলে, সুযোগ পেলে
ওনাকে সেটা জিজ্ঞাসা করব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যদি এই বিধানটা রহিত করে দেয়, হুজুররা এত আনন্দ পায় কেন? হুজুরদেরও তো আনন্দের কারণ কি? কারণ ইসলামী শাস্ত্রে যদি আপনি যা দেখেন, ইসলামী শাস্ত্রে কোরআন শরীফে যে সূরাটিতে পুরুষ মানুষের জন্য একাধিক বিয়ের পরামর্শ পারমিশন আছে, সেখানে বলা হয়েছে তোমাদের জন্য 2, 3 অথবা 4 জন নারীকে বৈধ করা হলো। তবে তোমরা যদি মনে করো ন্যায় বিচার করতে পারবে না, তাহলে একটিতেই যথেষ্ট। আপনি ন্যায় বিচারক, আপনি সকালে এক কথা বলেন, বিকালে আরেক কথা বলেন। আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে বলেন, বিএনপির পক্ষে বলেন, কালকে বিএনপির পক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে বলেন। আরে মিয়া, আপনার ঈমান আকীদা এখনো পরীক্ষিত না, আপনি ন্যায় বিচারক হলেন কোত্থেকে? আল্লাহর চাইতে ন্যায় বিচারক পৃথিবীতে আর কেউ নেই। এবং এই জন্য আল্লাহ জানেন বলেই বলেছে তোমাদের জন্য সেটা রেখেছিলাম, কিন্তু তোমরা ন্যায় বিচার করতে পারবে না। ওই সূরাতেই আছে যে আল্লাহ সর্বজ্ঞ, তিনি জানেন, এবং আপনারা যে ন্যায় বিচার করতে পারবেন না সেটাও আল্লাহ জানেন। সেই জন্য ওই লোভটা আপনাদেরকে দেখাইছে। যেমন মনে করেন যে আপনাদেরকে সেই দিকের পথটা দেখাইছে। যেমন আপনাদেরকে কি বলছে? বেহেশতের কথা বলছে। আপনারা এখন বেহেশতের টিকিট তো বিক্রি করতেছেন। এই টিকিট দিয়ে কি বেহেশতে যাওয়া যাবে? আমরা কি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোক পাঠাবো আপনারা ওই বেহেশতের টিকিট কেনার জন্য? মনে হয় না আপনাদের এই কথায় মানুষ বিশ্বাস করে। আপনি খেয়াল করে দেখেন, এই যে আফসার হুজুরকে বলছি, আপনার কথা বাংলাদেশে কয়জন মানুষ বিশ্বাস করে? আমরা ছোটবেলা থেকে শুনতাম যে মহরম, রবিউল আউয়াল অথবা রমজান, রমজানের ঈদ, কুরবানির ঈদ, এগুলা ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে পালন করা হয়েছে পৃথিবীর নানান দেশে। খেয়াল করে দেখেন শব্দটা, ধর্মীয় ভাব গাম্ভীর্য। মহানবীর সারা জীবন যদি আপনি খোঁজ করে দেখেন, তিনি যখন কোনো বক্তৃতা দিতেন, তিনি যখন জনসমক্ষে কথা বলতেন, তিনি হাসতেন না, তিনি কাঁদতেনও না। তিনি খুব ভাব গাম্ভীর্যের সহিত, আদবের সহিত মানুষের কাছে তার বক্তৃতা দিতেন। আপনি মহানবীর জীবন নিয়ে যেসব সিরাত গ্রন্থ রচিত হয়েছে, তাবারি, ইবনে ইসাক, এই দুইজন হচ্ছে মহানবীর মৃত্যুর 100 বছরের মধ্যে আরেকজন 200 বছরের মধ্যে তার বইটি লিখেছে। আল তাবারি, ইবনে ইসাক, এই দুইজনের বইটা টপ টু বটম পড়ে দেখেন, আপনি দেখবেন পরবর্তীতে তো এটার অনেক মডিফিকেশন হচ্ছে, যার যার মতো মনে হয়েছে সেরকম করে সিরাত গ্রন্থ রচনা করছে। কিন্তু ওই দুটি বুক পৃথিবীতে এখনো খুবই গুরুত্বের সহিত বিচার করা হয়। সেই দুইটি বই যদি পড়েন, মহানবীর জীবদ্দশায় মহানবী যেসব বক্তৃতা দিতেন, কথা বলতেন, আচরণ করতেন, তিনি ধর্মীয় গাম্ভীর্য যে শব্দটি, সেটাকে সংরক্ষণ করেই করতেন। তিনিও হাসতেন, তিনিও কাঁদতেন, তিনিও মজা করতেন, কিন্তু সেটা এই মজলিসে বসে এই ইসলামের জলসায় করতেন না। অথচ আমাদের দেশে একজনের নাম ফয়জি, আরেকজনের নাম আফসারি। বিশেষ করে এই দুইজনকে দেখেন, ওই সিলেটেও আরো দুইজন আছে, ব্রিটানা হুজুর। এদেরকে যদি আপনি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। এটা কি বাংলা সিনেমাতে একটা অপ্রয়োজনীয় একটা বিষয় রাখা হতো? সব আগের বাংলা সিনেমা বা এখনেরও বাংলা সিনেমা, শুধুমাত্র আর্ট ফিল্মগুলো বাদ দিলে যে বাংলা সিনেমার মধ্যে দিলদারের মতো একটা ক্যারেক্টার রাখা হতো। ইন্ডিয়াতে জনি লিভার, এরকম একটা ক্যারেক্টার রাখা হতো, মাঝে মাঝে মানুষকে হাসাইতো। এই সিনেমার গল্প দেখতে দেখতে মানুষ একটু বোর হয়ে যাইতো, তাদেরকে হাসানোর জন্য একটা চরিত্র রাখা হতো। এই চরিত্রটি এখন ওয়াজের ভিতরে চলে এসছে। কাকে অনুকরণ করে? ওই বাংলা সিনেমাকে, ওই হিন্দি সিনেমাকে অনুকরণ করে, মিস্টার বিনকে অনুকরণ করে আমাদের ওয়াজের ভিতরে ধর্মীয় ভাব গাম্ভীর্যের পরিবর্তে এখন চলে এসছে কৌতুক এবং হাস্যরস। তারা যে পরিমাণে কৌতুক এবং হাস্যরস করে, আমরা মৌলানাকে বলতে শুনি যে আমি মানুষও ছোট, আমার জিনিসও ছোট। খেয়াল করে দেখেন, এই যে তার জিনিস বড় নাকি ছোট, এটা জানার জন্য কিন্তু মানুষ ওয়াজে আসেনি, মানুষ ইসলাম জানতে এসছে। তো এইরকম ভাবে এইসব বর্ণনা দিতে গেলে শত শত বর্ণনা দেওয়া যাবে। কিন্তু ভাইরা, আপনাদের কাছে আমি
যে জিনিসটি খবরটি পৌঁছিয়ে দিতে চাই যে বাংলাদেশের হাইকোর্টে যে রায়টি দিয়েছে ওই মোল্লাদের কথা, এই আধা শিক্ষিত লোকদের কথা, সব মোল্লা না, বহু মোল্লা মাওলানা আছে যাদের জ্ঞান বুদ্ধি গরিমা ইসলাম সম্পর্কে অনেক ভালো আছে, কিন্তু এই আফসারিদের মতো চটুল কথাবার্তা বলে, কৌতুক করে যারা কথাবার্তা বলে, তাদের এইসব কৌতুকে ইসলামের গাম্ভীর্য থেকে দূরে যাবেন না। এবং মনে রাখেন, এখনো আপনি বিয়ে যদি দ্বিতীয়টি করতে হয়, স্ত্রী বেঁচে থাকলে তার অনুমোদন লাগবে, অথবা আপনার কাউন্সিলের অনুমোদন লাগবে। কি কাউন্সিল? সালিসি কাউন্সিলের। তা না হলে আপনার 1 বছর পর্যন্ত জেল হতে পারে, 10,000 টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। এবং আগের স্ত্রীর যদি 5 লাখ 10 লাখ দেনমোহর বাকি থাকে, সেটাও সাথে সাথে পরিশোধ করার প্রয়োজন হবে। তাই চাঁদ দেখে হাসলে হবে না, রোজা অনেক কষ্ট। সুতরাং এই রোজার সময়ে আসছে, এইসব মানে না জেনে যারা কথা বলে তাদেরকে কি বলে সেটা আপনারা জানেন। এবং ইসলামে এটা হারাম করা হয়েছে যে আপনি যে বিষয় জানেন না, যে বিষয়টি পূর্ণাঙ্গভাবে জানেননি, সেই বিষয় সম্পর্কে কথা বলবেন না। কিন্তু তারা বলে, কেন বলে সেটা আপনারা বুঝতে পারছেন। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল যে বার্তাটা নিয়ে আসতে চাইছেন সেটা হচ্ছে যে একটা অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায় কিনা। এবং নয়াদিল্লিতে গত কয়েক মাসের খবর অনুযায়ী ট্রাম্প প্রশাসনের রদবদলের পর থেকে ওই প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সাক্ষাৎ করেছেন দিল্লিতে, এবং প্রত্যেকেই কি অবস্থায় কোন নেতৃত্বের অধীনে কি পরিসরে আওয়ামী লীগ রাজনৈতিক ময়দানে বাংলাদেশে ফিরতে পারে, একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি হতে পারে, সে আলাপটা হয়েছে। বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ ঢাকায় পৌঁছচ্ছেন। গত কয়েক মাস ধরেই এই আলাপ ছিল যে নতুন মার্কিন রাষ্ট্রদূত আসছেন, কারণ 2024 এপ্রিলে বহুল আলোচিত পিটার হাস মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব ছাড়বার পর আর কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্রদূতকে বাংলাদেশে পাঠায়নি মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর থেকেই চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে ট্রেসি অ্যান জ্যাকবসন দায়িত্ব পালন করছিলেন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে। তো এই দফায় ব্রেন্ট ক্রিস্টেনসেন আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন বদল হওয়ার পরেও। পিটার হাস ছিলেন জো বাইডেন প্রশাসনের সর্বশেষ রাষ্ট্রদূত, এবং মনে থাকবে নিশ্চয়ই যে ভীষণভাবে রাজনৈতিকভাবে তৎপর ছিলেন তিনি, এবং 2022 থেকে 24 তার পুরো সময়কালটাই তিনি এমনভাবে ব্যয় করেছেন যে বোঝা যাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন চাইছে, এবং তার জন্যে তারা সকল রকম কূটনৈতিক রাজনৈতিক অস্ত্র ব্যবহারে প্রস্তুত। ট্রাম্প প্রশাসন এসে তার বিশ্বস্ত সকল ব্যক্তিবর্গকে এই পুরো অঞ্চল জুড়েই বসাচ্ছেন। সারা পৃথিবীতেই এই রদবদলটা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার বদলের পর। এখন ব্রেন্ট ক্রিস্টেনসেনকেও তিনি যে পাঠাচ্ছেন, ট্রাম্প প্রশাসন যে পাঠাচ্ছে, স্বাভাবিকভাবেই দুটো লক্ষ্য খুব গুরুত্বপূর্ণ, দুটো তিনটে লক্ষ্য খুব গুরুত্বপূর্ণ। এক রাজনৈতিক লক্ষ্য, এক বাণিজ্যিক লক্ষ্য, আরেক হচ্ছে নিরাপত্তা বিষয়ক লক্ষ্য। এবং এই ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে এই অ্যাসাইনমেন্টটাও আছে যে নিরাপত্তা বিষয়ক লক্ষ্যকেও কেন বাণিজ্যিক লক্ষ্যে, মানে সামরিক কেনাকাটাটা কেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা যাবে না এই দেশগুলোর, সেই বিষয়টাতেও যাতে আলাপ করা হয়। রাজনৈতিক লক্ষ্যটা এই দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা জুন জুলাই থেকেই এই বার্তা পরিষ্কার করেছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারের কাছে দ্রুত একটা নির্বাচন চায়, এবং সেই নির্বাচনের মাধ্যমে একটা গ্রহণযোগ্য সরকার বাংলাদেশে আসবে যারা একটা স্থিতিশীলতা দিতে পারবে এমন একটা সরকার চায়। এবং সেক্ষেত্রে আমি আপনাদের বলেছি যে আমার কাছে মনে হয়েছে জুলাইয়ে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বাংলাদেশ থেকে লন্ডন গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আসার বিষয়টা একটা নিশ্চিত বার্তা যে মার্কিন যুক্তরাষ্ট্র
একটা নির্বাচন চায় এবং সেই নির্বাচনে একটা মধ্যপন্থী সরকার চায় এবং সেখানে তারা বিএনপি এবং তারেক রহমানকে পছন্দ করে রেখেছে। এমন একটা পরিস্থিতিতে আসলে ব্রেন্ট ক্রিস্টেনসেন যখন আসছেন তখন তিনি কি অ্যাসাইনমেন্ট নিয়ে আসছেন মূলত সেটা কিন্তু আবার প্রকাশ্য, কারণ রাষ্ট্রদূত যখন প্রেসিডেন্ট মনোনয়ন করেন মার্কিন যুক্তরাষ্ট্রে তারপর তারা একটা প্রকাশ্য সেনেট শুনানির মুখোমুখি হন এবং সেই সেনেট শুনানিতেই পরিষ্কার হয়ে যায় যে কোনো দেশে একজন রাষ্ট্রদূতকে কি অ্যাসাইনমেন্ট দিয়ে মার্কিন প্রশাসন পাঠাচ্ছে। ব্রেন্ট ক্রিস্টেনসেনের এই শুনানি যখন অনুষ্ঠিত হলো অক্টোবর মাসে, তখন সরাসরি সেনেটে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কমিউনিস্ট চীনের যে একটা মানে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে, এই প্রভাব কমাতে সামরিক পরিসরে চীনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা কমাতে ব্রেন্ট ক্রিস্টেনসেন কি করতে পারবেন। সরাসরি তাকে এই প্রশ্নটা ওই সেনেট শুনানিতে করেছিলেন নেব্রাস্কা থেকে নির্বাচিত রিপাবলিকান পার্টির সেনেটর পিট রিকেটস, এবং তিনি বলেছিলেন আমরা ওখানে একটা হুমকির মুখোমুখি হচ্ছি এবং তা হলো কমিউনিস্ট চীন, এবং বাংলাদেশ ও কমিউনিস্ট চীনের মধ্যে সামরিক সহযোগিতা ক্রমাগত বেড়ে চলেছে। সম্প্রতি কমিউনিস্ট চীন একটা কৌশলগত গুরুত্বপূর্ণ বাংলাদেশি সাবমেরিন ঘাঁটি সংস্কার করেছে যাতে যুদ্ধজাহাজ ও সাবমেরিন দুটোই রাখা যায়। আর এ মাসেই খবর এসেছে, মানে অক্টোবরেই খবর এসেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ 20টি চীন নির্মিত জে-10 যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে। এছাড়াও সারফেস টু এয়ার মিসাইল, দীর্ঘ পাল্লার রেডারও তারা নাকি সংগ্রহ করবে চীন থেকে। এসবের মাধ্যমে চীনা প্রতিরক্ষা শিল্পের সঙ্গে আর্থিক ও কৌশলগতভাবে যে দীর্ঘমেয়াদী সম্পর্ক বাড়ছে সেটা কিভাবে সামাল দেবে মার্কিন যুক্তরাষ্ট্র, সেক্ষেত্রে কি করতে পারে। সামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এই মার্কিন রাষ্ট্রদূত এই প্রশ্ন তাকে করা হয়েছিল এবং তখন ব্রেন্ট ক্রিস্টেনসেন পরিষ্কার বলেছেন যে তিনি বাংলাদেশে এসে সামরিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝাবেন যে চীনের সঙ্গে বেশি সম্পর্ক স্থাপনের অতি ঘনিষ্ঠ হয়ে ওঠার ঝুঁকিটা, কারণ ট্রাম্প প্রশাসন একটা নতুন নীতি গ্রহণ করেছে যেটার নাম থিঙ্ক টুয়াইস অ্যাক্ট, এবং সেই অ্যাক্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ব্যবস্থা নিতে পারে এমন রাষ্ট্রের বিরুদ্ধে যারা কিনা দুবার চিন্তা না করে চীনের সঙ্গে সামরিক ঘনিষ্ঠতা ক্রমাগত বাড়িয়ে চলে, মানে যারা বোঝে না যে চীনের সঙ্গে অতিরিক্ত সামরিক ঘনিষ্ঠতা বাড়ালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়। কাজেই এটা হচ্ছে ইউনুস সরকারের জন্য প্রধানতম বার্তা ব্রেন্ট ক্রিস্টেনসেনের। এবং ব্রেন্ট ক্রিস্টেনসেন যখন বাংলাদেশে আসছেন তার আগেই পাকিস্তানে গিয়ে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান বলে এসেছেন যে তারা পাকিস্তান এবং চীনের যৌথ কারিগরি সহযোগিতায় নির্মিত যুদ্ধবিমান কিনতে যাচ্ছেন। চীনা যুদ্ধবিমান তো আগে কিনেছেনই, এবং যেদিন তিনি নামছেন সেদিন পত্রিকার পাতায় খবর যে বাংলাদেশ সরকার সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে 608 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে, এবং সেটা 6ই জানুয়ারি হয়েছে যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাসেরও কম সময় বাকি। ব্রেন্ট ক্রিস্টেনসেন সেখানে এই প্রতিশ্রুতি দিয়ে এসেছেন মার্কিন প্রশাসনকে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে হবে, এবং সেই নির্বাচনের কে মার্কিন প্রশাসন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছে যাতে তারা এর পরের নির্বাচিত সরকার এবং সামরিক কর্তৃপক্ষকে চীনের সাথে ঘনিষ্ঠতার ঝুঁকিটা বোঝাতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করে রাখতে আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গিয়ে কিন্তু গাজায় ট্রাম্পের যে বাহিনী গড়ে উঠছে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, সেখানে বাংলাদেশি সেনা পাঠাতে রাজি হয়ে এসেছেন। কাজেই ইউনুস চেষ্টা করছেন বটে, কিন্তু ব্রেন্ট ক্রিস্টেনসেন সম্ভবত এই এত কেনাকাটার বিষয়টা মাথায় রাখবেন এবং তারা একটা নির্বাচিত সরকারের দিকে যেতে চাইবেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে চীনের যে পরিমাণ ঘনিষ্ঠতা, মানে আজকেও পত্রিকার পাতায় খবর আছে গতকালকেও আবারও চীনা রাষ্ট্রদূত গেছেন। চীনা রাষ্ট্রদূত 5ই আগস্টের পর থেকেই বারবার মগবাজারে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে চান। জামায়াতে ইসলামীর আমির সহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ
নেতৃবৃন্দদের কয়েকটি দলকে বারবার, ছাত্র শিবিরের নেতৃবৃন্দকেও বারবার চীন কিন্তু ঘুরিয়ে এনেছে চীনেও। কাজেই চীনের সঙ্গে জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠতাটা এমন যে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে গিয়েও চীনা রাষ্ট্রদূত যোগ দিচ্ছেন। ছাত্র শিবির ডাকসুর নেতৃত্বে আসা মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল করে দেওয়ার ঘোষণা দিচ্ছেন চীনা রাষ্ট্রদূত। কাজেই তাদের সঙ্গে একটা চরম ঘনিষ্ঠতা সৃষ্টি হয়েছে। অন্যদিকে চীনা রাষ্ট্রদূত কিন্তু কদিন আগে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে 2001 সালের 4 দলীয় জোট সরকারের সময় কিন্তু চীনের সঙ্গে বিএনপির একটা বড় ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছিল, কারণ চীন তাইওয়ানের একটা বাণিজ্য মিশন খুলতে দিয়েছিল ঢাকায়, এবং তার ফলে চীনের সঙ্গে এমন দূরত্ব সৃষ্টি হয়েছিল বিএনপির যে সেটা আবার 2018 নির্বাচনের আগে থেকে তারেক রহমানকে উদ্যোগী হয়ে একরকমের মিত্রতার পথ খুঁজতে হয়েছিল। কিন্তু বিএনপির এখনো পররাষ্ট্র বিষয়ক কমিটির যিনি প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি কিন্তু ঢাকায় ওই তাইওয়ানের বাণিজ্য কনসাল খুলবার ব্যবস্থা করেছিলেন সে সময়। কাজেই চীন বরাবর বিএনপিকে, যারা কিনা তাদের সবসময়ের মিত্র, মানে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কটাই বাংলাদেশের স্থাপিত হয়েছিল। বঙ্গবন্ধু 15ই আগস্ট নিহত হলেন, 16ই আগস্ট চীন বাংলাদেশকে অবশেষে স্বীকৃতি দিয়েছিল এবং পুরো কূটনৈতিক সম্পর্কটাই গড়ে উঠেছিল প্রেসিডেন্ট জিয়ার আমলে। কিন্তু ওই যে তাইওয়ানকে জায়গা দিয়েছে ঢাকায়, একটা আলাদা এন্টিটি, একটা আলাদা অস্তিত্ব, আলাদা রাষ্ট্র হিসেবে বিবেচনা করে চীন এটা ভুলতে পারে না। এই যে চীনের সঙ্গে বিএনপির এই দূরত্বটা, সেটা ব্রেন ক্রিস্টেনসেনের পছন্দ হবে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষভাবে নজর রাখে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্ষেত্রেও এই হিসেবটা তারা করেছে যে এ দফায় যারা যারা রাজনৈতিক এবং নির্বাচনের ময়দানে আছে, সেখানে ইউনূস সরকার আর জামায়াতে ইসলামীর সঙ্গে চীনের যতটা নিঃশর্ত ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে এবং তারা চীনকে খুশি করতে যতটা উদ্গ্রীব, বিএনপি হয়তো ততটা উদ্গ্রীব নয়, বা বিএনপির সঙ্গে সেই ঘনিষ্ঠতার সম্পর্ক চীনের হবে না। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল যে বার্তাটা নিয়ে আসতে চাইছেন সেটা হচ্ছে যে একটা অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায় কিনা। এবং নয়াদিল্লিতে গত কয়েক মাসের খবর অনুযায়ী ট্রাম্প প্রশাসনের রদবদলের পর থেকে ওই প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সাক্ষাৎ করেছেন দিল্লিতে, এবং প্রত্যেকেই কি অবস্থায়, কোন নেতৃত্বের অধীনে, কি পরিসরে আওয়ামী লীগ রাজনৈতিক ময়দানে বাংলাদেশে ফিরতে পারে, একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি হতে পারে, সে আলাপটা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ প্রচেষ্টা হিসেবে খলিলুর রহমানকে এ দফায়ও ওয়াশিংটনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে, তাই নয়, এর আগে যখন নভেম্বরে অজিত দোভাল খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়ে দিল্লি নিয়ে গেছেন, তখনও মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে এই বার্তাটা দেওয়া হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। ব্রেন ক্রিস্টেনসেন বাংলাদেশে এসেই নির্বাচনটিকে এগিয়ে নিতে, নির্বাচনের বিষয়টি নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন। আওয়ামী লীগের জন্য তার সুস্পষ্ট বার্তা আছে কিনা, আওয়ামী লীগ নেতৃত্ব সেটা দেখবার জন্য অপেক্ষা করছেন, কারণ আওয়ামী লীগ নেতৃত্বের মধ্যে এই প্রত্যাশাও আছে যে ব্রেন ক্রিস্টেনসেন বাংলাদেশে এসে শুধু যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ দলগুলোর সঙ্গে কথা বলবে তাই নয়, তিনি কথা বলবেন জাতীয় পার্টির সকল অংশের সঙ্গে, যেমনটা মার্কিন বিভিন্ন সংস্থা গত কয়েক মাস ধরে বলে আসছেন। এবং আওয়ামী লীগ নেতৃত্ব মনে করছে নির্বাচনের স্টেক হোল্ডার হিসেবে, বাংলাদেশের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নতুন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় নেমে আওয়ামী লীগের সঙ্গেও একটা সভা করে সরকারকে একটা বার্তা দেওয়ার পরিসর তৈরি করতে পারেন, যেমনটা কমনওয়েলথ মহাসচিব করেছিলেন। কমনওয়েলথ মহাসচিব তার ঢাকা সফরে এসে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সঙ্গে যে হোটেলে বসে একের পর এক মিটিং করেছেন, সে হোটেলে বসেই অনলাইনে বৈঠক করেছিলেন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে। আওয়ামী লীগ মনে করে
এমন একটা বার্তা ট্রাম্প প্রশাসনের নতুন এই দূত ডক্টর ইউনূস সরকারকে এবং পরবর্তী নির্বাচিত সরকারের উদ্দেশ্যে দিতেই পারেন। কারণ গত অক্টোবরে যখন 3 নর্ডিক দেশের সুইডেন, ডেনমার্ক এবং নরওয়ের রাষ্ট্রদূতেরা সাবের হোসেন চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে কতটুকু প্রস্তুত সেই বিষয়টি নিয়ে আলোচনায়, তখন থেকেই আওয়ামী লীগ নেতৃবৃন্দের তরফে বলে আসা হচ্ছিল যে শুধু সাবের হোসেন চৌধুরী একজন মাত্র নেতা দিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে না। বাংলাদেশের আইন আদালতে নিয়মিত জামিনের ব্যবস্থা হতে হবে, মিথ্যা মামলাগুলো থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের একরকমের অব্যাহতি দিতে হবে, না হলে অন্তত জামিনের ব্যবস্থা করতে হবে। এবং শিরীন শারমিন চৌধুরী, স্পিকার শিরীন শারমিন চৌধুরী সহ যেসব নেতৃবৃন্দ এখনো একরকমের গ্রেফতার আতঙ্কে কোথায় আছেন সেটা বলা মুশকিল, সেই সব ব্যক্তিবর্গ কিংবা সেলিনা হায়াত আইভির মতো নেতৃবৃন্দ যাদের ব্যাপক গ্রহণযোগ্যতা আছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে, তারা যদি তাদের মামলায় জামিন পেয়ে প্রকাশ্য রাজনীতিতে বেরিয়ে আসতে না পারেন, তাহলে শুধুমাত্র কূটনৈতিক সভা করে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পরিসর করে দেওয়া অসম্ভব হবে। ব্রেন্ট ক্রিস্টেনসেন চীনের কাছ থেকে বাংলাদেশের সামরিক বাহিনী এবং বাংলাদেশের বর্তমান এবং পরবর্তী সরকারকে দূরে আনতে বা তাদেরকে চীনের সঙ্গে বেশি মাখামাখির ঝুঁকি বোঝাতে যেমন বাংলাদেশে আসছেন, ঠিক তেমনি তিনি বাংলাদেশে এই সুস্পষ্ট রাজনৈতিক বার্তা নিয়ে আসছেন যে বাংলাদেশে সকল রাজনৈতিক মতেরই রাজনীতি করবার অধিকারের পরিসর নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের জন্য নিশ্চিতভাবে এই নতুন রাষ্ট্রদূত আসা একটা সুখবরই বটে।